हेलो डियर बच्चों, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের যে পাঠটুকু বাকি ছিল ওই পাঠটুকু নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের বাকি যে পাঠটা ছিল সেটা ছিল কার্বন গঠিত কার্বন গঠিত পলিমার ও তার ব্যবহার। কার্বন গঠিত পলিমার ও তার ব্যবহার এই পার্টটা বাকি ছিল আমাদের। ওকে, তাহলে চলে আসো। আমাদের চারপাশে বিভিন্ন দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো প্লাস্টিক, পলিথিন এগুলোর ব্যবহার আমরা খুব ভালোভাবে দেখতে পাই। তো প্লাস্টিক, পলিথিন, থার্মোকল, নাইলন এসব পদার্থের তৈরি নানা অব্যবহৃত জিনিস বা তার অংশবিশেষ বর্জ্য হিসাবে চারদিকে ছড়িয়ে থাকে। এগুলো কি করে, যেমন প্লাস্টিক, পলিথিন, থার্মোকল, নাইলন এগুলো সহজে মাটির সঙ্গে মিশে যায় না, বা কোনো জীবাণু বিক্রিয়া করে এদেরকে মাটির সঙ্গে মিশাতে পারে না। ফলে কি হয়, এরা বর্জ্য হিসাবে চারদিকে ছড়িয়ে থাকে। ঠিক আছে, মাটির সঙ্গে সহজে মিশবে না। যেমন এখন আমাদের জানতে হবে কি পলিথিনটা কি কাজে লাগে। ঠিক আছে, পলিথিন কি কাজে লাগে। তাহলে তোমরা নাম শুনেছো পলিথিনের, পলিথিন দেখেছো, ব্যবহারও করেছো। ক্যারি ব্যাগ হিসাবে সাধারণত পলিথিন বেশি ব্যবহার করা হয় খাবারের প্যাকেট তৈরি করতে। ঠিক আছে, ওষুধপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পলিথিন, অথবা আরও আদার্স কাজে পলিথিন খুব বেশি ব্যবহার করা হয়। তারপরে তোমার ঘর ছাওয়ার কাজেও পলিথিন ব্যবহার করি আমরা। তারপরে কোনো কিছুকে ঢাকা দেওয়ার কাজে, ঠিক আছে, অনেক কাজে আমরা পলিথিন ব্যবহার করি। প্লাস্টিক চলে আসো। পলিথিনের মতো আর একটা মাটিতে মিশে নেই এমন পদার্থ হচ্ছে প্লাস্টিক, যেটা কার্বন গঠিত যৌগ। তাহলে প্লাস্টিক কি কি তৈরিতে, মগ, বালতি, ঠিক আছে, মগ, বালতি। প্লাস্টিকের দেখো, তুমি যেদিকে তাকাবে তোমার বাড়িতে দেখো প্লাস্টিকের কি কি জিনিস আছে সেগুলো বলো তো। প্লাস্টিকের অনেক জিনিসই তোমরা ব্যবহার করছো, তাহলে সবগুলোর একটা নাম ভালোভাবে তুলে ধরবে। ঠিক আছে, তারপরে থার্মোকল চলে আসো। থার্মোকল হচ্ছে যেটা আমরা খাই বিয়ে বাড়িতে, যেটা সোলার থালাতে খেতে দেয়, সেটাও থার্মোকলের তৈরি। ঠিক আছে, সোলার থালা হয়, বাটি হয়, থার্মোকলের বাটি, থালা এগুলো, বা বিভিন্ন শৌখিন জিনিস প্রস্তুত করতে আমরা থার্মোকল বেশি ব্যবহার করি। নাইলন নাইলন চলে আসো। নাইলনের দড়ি, মশারি এগুলো তৈরি করা হয়। তো আহ, উপরের পদার্থগুলি, মানে এই সকল পদার্থগুলি দেখলে কয়েকটি ধর্ম লক্ষ্য করা যাবে। যেমন এগুলোর মধ্যে কিছু পদার্থ আছে যেগুলো নরম হয় আর ইচ্ছা মতো বাঁকানো যায়। আবার কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো প্রথমবার নরম ছিল, পরের বার তাপ দিয়ে একবার শক্ত হয়ে গেলে সেটা আকৃতি পাল্টানো যায় না। তাহলে প্লাস্টিক দুই প্রকার হয়, একটা থার্মোপ্লাস্টিক আর একটা থার্মোসেটিং প্লাস্টিক। তোমরা থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং প্লাস্টিকটা ক্লাস 7-এ পড়েছো, তার জন্য আমি আর ওটা বলছি না। থার্মোপ্লাস্টিক ও একটা থার্মোসেটিং প্লাস্টিক। কি বললাম, একটা থার্মোপ্লাস্টিক আর একটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং প্লাস্টিক কোনটা? থার্মোপ্লাস্টিক হচ্ছে যে প্লাস্টিকটা নরম, যাকে ইচ্ছা মতো আমরা আকৃতি পাল্টাতে পারবো। ঠিক আছে, যার আকৃতি আমরা ইচ্ছা মতো পাল্টাতে পারবো সেটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। আর থার্মোসেটিং হচ্ছে কোনটা, কি যে প্লাস্টিকটাকে একবার তাপ প্রয়োগ করে যখন শক্ত করে দিব তখন আর ওটাকে পাল্টানো যাবে না বা আকৃতি দেওয়া যাবে না। ঠিক আছে, ওই আকৃতি থেকে যাবে, তো সেটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। এবার কার্বন ঘটিত পলিমারগুলোর আমরা কথা জানবো এখন। কি
পলিমার কাকে বলে সেটা তোমরা ছোট ক্লাস 7-এ পড়েছিলে। পলিমার চলে আসো। পলিমার হচ্ছে অনেকগুলো ছোট ছোট অণু যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল যুক্ত বৃহৎ অণু গঠন করাকে বলা হয় পলিমার। তাহলে পলিমার কাকে বললাম? ছোট ছোট অণু যুক্ত হয়ে, কি বললাম? ছোট ছোট অণু যুক্ত হয়ে বৃহৎ শৃঙ্খল যুক্ত দীর্ঘকাল অণু গঠন করা বা যৌগ গঠন করাটাকে বলা হয় পলিমার। যেমন যে ছোট ছোট অণুগুলো যুক্ত হয়ে পলিমার তৈরি হয়, সেই ছোট ছোট অণুগুলোকে বলা হয় মনোমার বলা হয়। তাহলে মনোমার কাকে বলে? যে ছোট ছোট অণুগুলো যুক্ত হয়ে পলিমার গঠিত হবে, সেটাকে মনোমার বলা হবে। তাহলে মনোমার কাকে বলে বলতে পারবে? যে ছোট ছোট অণুগুলো যুক্ত হয়ে পলিমার গঠন করবে, সেই ছোট ছোট অণুগুলোকে আমরা মনোমার বলবো। মনোমার। তাহলে পলিমার তাহলে কি দিয়ে তৈরি? তাহলে অবশ্যই তাহলে তোমরা বলতে পারবে এখন কি পলিমার মনোমার দিয়ে তৈরি হয়। পলিমারগুলো কি দিয়ে তৈরি হয় বললাম? মনোমার দিয়ে তৈরি হবে। ঠিক আছে। তাহলে পলিমারগুলো অবশ্যই মনোমার দিয়ে তৈরি হবে। যেমন প্লাস্টিক একটা পলিমার, বা পলিথিন যে পলিথিন পলিমারটা, এটা একটা হচ্ছে পলিমার। এটা একটা কি বললাম? পলিমার, যেটা ইথিলিন মনোমার দিয়ে গঠিত। এটা কি দিয়ে গঠিত বললাম? ইথিলিন মনোমার দিয়ে গঠিত। পলিথিন পলিমারটা ইথিলিন মনোমার দিয়ে গঠিত। তাহলে পলিমার আজকাল দেখো, আগে তুমি একটু ভেবে দেখবা তো, তোমার বাড়িতে এখন দেখবে বা প্লাস্টিকের চেয়ার, পলিথিনের অত্যাধিক ব্যবহার, বা বিভিন্ন পাত্রগুলো দেখবে তোমার প্লাস্টিকের হয়। তো আগে কিন্তু মাটির ব্যবহার করা হতো, যেমন মাটির হাঁড়িও ব্যবহার করা হতো। ঠিক আছে, মাটির চায়ের কাপ ব্যবহার করা হতো, কিন্তু সেগুলো বর্তমানে নেই আর। যেমন ছোটোবেলায় মিষ্টি ভরা হতো, তোমার মিষ্টির একটা ছিল, পাওয়া যেত, মাটির ভাঁড় পাওয়া যেত, সেগুলোতে মিষ্টি নেওয়া হতো। যেমন দইয়ের ভাঁড় আজকাল দেখতে পাচ্ছ। তো বর্তমানে সেগুলো নেই বা ব্যবহার হয় না। তো কেন ব্যবহার হয় না সেটা জানতে হবে। কারণ আমরা যে মাটির যেগুলো জিনিস বানিয়েছিলাম, সেগুলো টেকসই কম ছিল, অনেকটাই কম। মানে হাত থেকে পড়লে ভেঙে যেত। ঠিক আছে, টেকসই কম, ওজনেও ভারী ছিল। তাহলে সেগুলো ব্যবহারের সামান্য জটিলতা ছিলই। তার জন্য পলিমার গুলোর ব্যবহার অত্যাধিক হলো। পলিমার ব্যবহারের বেশি পলিমার অত্যাধিক ব্যবহার হয় মেনলি দুটো কারণের জন্য। কি বললাম? পলিমার ব্যবহার হয় মেনলি দুটো কারণের জন্য। একটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি পলিমারের আয়ু খুব বেশি হয়। কৃত্রিমভাবে তৈরি পলিমারের আয়ু কি বললাম? খুব বেশি হবে, এবং বিভিন্ন পলিমার জিনিস তৈরির সময় তাকে ইচ্ছামতো আকৃতি দেওয়া যায়। তাহলে পলিমার ব্যবহারের দুটি প্রধান কারণ কি? খুব ভালো কোশ্চিনটা। পলিমার ব্যবহারের প্রধান দুটি কারণ হচ্ছে, পলিমার ব্যবহারের প্রধান দুটি কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে কৃত্রিমভাবে তৈরি পলিমার। কৃত্রিমভাবে তৈরি পলিমারের আয়ু বেশি হয়। ঠিক আছে, কৃত্রিমভাবে তৈরি পলিমারের আয়ু বেশি। বিভিন্ন পলিমারের জিনিস তৈরি করার সময় তাকে ইচ্ছামতো আকৃতি দেওয়া যায়। বিভিন্ন পলিমার জিনিস তৈরি করার সময় কি বললাম? তাকে ইচ্ছামতো আকৃতি দেওয়া যায়। বিভিন্ন পলিমার জিনিস তৈরির সময় তাকে ইচ্ছামতো আকৃতি দেওয়া যায়। এই দুটো কারণের জন্য পলিমার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখন আমরা চলে আসব কি আমাদের যে পলিমারগুলো আছে, যেমন পলিথিন, টেফলন, পিভিসি, নাইলন, টেভিলিন, এগুলো জিনিসগুলোর ব্যবহার এবং তার ধর্ম জানবো।
তো একটু আগে আমরা অবশ্য বিশেষ আলোচনা করছিলাম কি পলিথিন এর ব্যবহার কি হবে। পলিথিন একটা পলিমার, সেটা তার ধর্ম কি? পলিথিন এর ধর্ম হবে, পলিথিনের ধর্ম হচ্ছে নমনীয়। পলিথিন কেমন? নমনীয়, অবশ্যই নমনীয়, কিন্তু কঠিন, আংশিক কঠিন, মোমের মতো, ঠিক আছে। আর এটা কি তড়িতের কুপরিবাহী, কিছু কিছু রাসায়নিকের প্রতি নিষ্ক্রিয়। এটা অনেক রাসায়নিকের প্রতি নিষ্ক্রিয়, তড়িতের কুপ্রবাহী হয়, আর এটা একটা নরম টাইপের হয়। তাহলে পলিথিনের ব্যবহার তো আমরা একটু আগে পড়লাম, মগ, পলিথিন আমরা ক্যারি ব্যাগ হিসাবে ব্যবহার করি। তারপরে ঘরের ছাউনি হিসাবে অনেক সময় ব্যবহার করা হয়, ঠিক আছে। বৃষ্টির হাত থেকে দানা শস্যকে রক্ষা করতে, ঠিক আছে, অনেক সময় ব্যবহার করা হয়। আর পলিথিন বা পলিথিনের তুমি তো বিভিন্ন প্যাকেট দেখতে পাও, বিভিন্ন খাবার জিনিসগুলোকে শক্ত রাখতে বা সমস্ত খাবার জিনিসগুলোকে সংরক্ষণ করার কাজেও পলিথিনের প্যাকেটগুলো দেখতে পাও ব্যবহার করা হয়। চকলেটের প্যাকেট, ঠিক আছে, খাবারের প্যাকেট, এগুলো সবগুলোই দেখো পলিথিন থাকেই। তো তোমরা পলিথিনের ব্যবহারগুলো একটু গুছিয়ে লিখে নিবে, বলবে, ঠিক আছে। এবার চলে আসবে টেফলন। টেফলন হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। টেফলনের বৈশিষ্ট্যগুলো কেমন? টেফলনের ভাঁজ বৈশিষ্ট্য হচ্ছে এটা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হবে, তড়িতের কুপ্রবাহী হয়, বিভিন্ন ক্ষয়কারী রাসায়নিকের প্রতি এটা নিষ্ক্রিয়। তাহলে কি বললাম? টেফলন যেটা বললাম, টেফলন হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, মানে গলনাঙ্কটা খুব বেশি, তড়িতের কুপ্রবাহী হবে। ব্যবহার কোথায়? ননস্টিক বাসনপত্র তৈরিতে, গাড়ির রঙের উপর প্রলেপ দিতে, রাসায়নিক শিল্পে টেফলন ব্যবহার করা হয়। তাহলে টেফলনের ধর্ম আমরা পেলাম, একটা হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট এবং তড়িতের কুপ্রবাহী দুটো, আর রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। ব্যবহার আমরা পেলাম ননস্টিক বাসনপত্র তৈরিতে, গাড়ির রঙের উপর প্রলেপ দিতে, আর রাসায়নিক শিল্পে। 3 নম্বরে চলে আসবো আমরা পিভিসি। চলে আসো পিভিসিতে। তাহলে পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, নাম শুনেছো তোমরা, ক্লাস 7-এও ছিল। পলিভিনাইল ক্লোরাইড মানে হচ্ছে পিভিসি। এর পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, আর মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড, এইটুকুটা হচ্ছে মনোমার। তাহলে পিভিসি পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড, আর মনোমারটার নাম কি? ভিনাইল ক্লোরাইড। ওকে, তাহলে পিভিসি কেমন? পিভিসি এর ধর্ম হচ্ছে স্বচ্ছ বা অস্বচ্ছ হবে, শক্ত হবে, জল ও তেল, পেট্রোল ও কিছু কিছু রাসায়নিকের সংস্পর্শে নিষ্ক্রিয় হয় এগুলো, ঠিক আছে। স্বচ্ছ বা অস্বচ্ছ হবে, তারপরে যেমন শক্ত হবে, জল, তেল, এগুলো পেট্রোলের প্রতি এগুলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। দেখো পিভিসি এর অনেক ব্যবহার আছে, যেমন আমরা ইলেকট্রিক তারের উপর যে আচ্ছাদন দেওয়া থাকে প্লাস্টিকের, সেটা হচ্ছে পিভিসি এর আস্তরণ দেওয়া থাকে। জলের পাইপ তৈরি করতে পিভিসি ব্যবহার করা হয়, ওয়ারিংয়ের কাজে, ঠিক আছে, পিভিসি ব্যবহার করা হয়। তাহলে কি বললাম? জলের পাইপ তৈরি করতে বালতি, বর্ষাতি, গামবুট, চপ্পল, ঠিক আছে, এগুলো তৈরি করতে জলের পাইপ, ইলেকট্রিকের তারের আবরণ, বিভিন্ন জিনিসের পাত্র, বর্ষাতি, গামবুট, চপ্পল, এগুলো তৈরি করা হয় পিভিসি দিয়ে। নাইলন তো আমরা একটু আগে বলছিলাম কি নাইলন এর ব্যবহার কি হবে। নাইলন চলে আসো। স্বচ্ছ ধর্ম হচ্ছে স্বচ্ছ, শক্ত, জলরোধী তন্তু, মানে জলকে বাধা দিবে, জলরোধী তন্তু। ব্যবহার কোথায়? ব্যবহার হচ্ছে তোমার মশারি তৈরি করতে নাইলনের দড়ি তৈরি করা হয়, মশারি তৈরি করা হয়, মাছ ধরার জাল তৈরি করা হয়, এগুলো কাজে নাইলন ব্যবহার করা হয়। আবার নাইলনটা তোমার টেরিকট নামের কাপড়ও তৈরি করা হয়, ঠিক আছে। তাহলে এখন
এবার চলে আসবো আমরা লাস্ট টেরিলিন। টেরিলিনটা চলে আসো ডিয়ার স্টুডেন্টস। টেরিলিন হচ্ছে লাইলনের মতোই জল শোষণ করে না, ঠিক আছে, সহজে দাগ ধরে না, শক্ত ভাঁজরোধী দীর্ঘস্থায়ী তন্তু। তাহলে সুতির সুতো মিশিয়ে টেরিকট নামের টেরিলিনের সঙ্গে, ঠিক আছে, কি বললাম, টেরিলিন প্লাস সুতির সুতো মিশিয়ে টেরিকটের সঙ্গে, মানে টেরিকটের জামা কাপড় তৈরি করা হয়। টেরিলিন এর সঙ্গে সুতির সুতো মিশিয়ে টেরিকট নামের কাপড় তৈরি করা হয়। এটি টেরিলিনের মতো ভাঁজরোধী, কিন্তু সুতির সুতো থাকায় জল শোষণ করতে পারে এবং বায়ু চলাচল করতে পারে। আমাদের মতো গ্রীষ্ম আর্দ্র প্রধান দেশে এই জামা কাপড়টা খুব ব্যাপক ব্যবহার থাকবে, ঠিক আছে। তাহলে কি বললাম, টেরিলিন প্লাস সুতির সুতো মিশিয়ে টেরিকটের জামা কাপড় তৈরি করা হয়। কি বললাম, টেরিলিন মানে লাইলনের মতো জল শোষণ করে না, সহজে দাগ ধরে না, শক্ত ভাঁজরোধী। আর এটা সুতির সুতো মিশিয়ে, টেরিলিনের সঙ্গে সুতির সুতো মিশিয়ে টেরিকটের জামা কাপড় তৈরি করা হয়, ঠিক আছে, বায়ু চলাচল করতে পারে, জল শোষণ করতে পারে, তাই আমাদের মতো গ্রীষ্ম আর্দ্র প্রধান দেশে এটা ব্যাপক ব্যবহার থাকে, ঠিক আছে। তাহলে এইটুকুটাই ভালোভাবে পড়বে সবাই, ঠিক আছে। ওকে, বাই।